প্রায় 4000 কিলোমিটার লম্বা ভারত আর বাংলাদেশের সীমান্তে একটা ভয়ঙ্কর খেলা চলছে, যেখানে ধীরে ধীরে ভারতের বিঘা বিঘা জমিকে পুরোপুরি দখল করে নিচ্ছিল বাংলাদেশের লোকজন, যাতে বিনা যুদ্ধ লড়ে বাংলাদেশি সেনাবাহিনী ভারতের ওপর কবজা করতে পারে। আর বন্ধুরা, এর পেছনের মূল মাস্টারমাইন্ড কে জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় জেহাদি সংগঠন জামায়াত ইসলামী। কিন্তু প্রশ্ন হলো, জামায়াত ইসলামী কি এতটাই শক্তিশালী যে ওরা ভারতের জমি দখল করে নিতে পারবে? ওয়েল, এর জন্য এই রিপোর্টটা দেখুন। এটা এবছর ফেব্রুয়ারি মাসে, যেখানে সাফ বলা রয়েছে কিভাবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে জামাত শিবির পুরোপুরি একতরফা জয়ী হয় বাংলাদেশের নির্বাচনে। অর্থাৎ এই রিপোর্ট থেকে এটুকু তো পরিষ্কার যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে জামায়াতের লোকজন ঢুকে পড়েছে, আর ওখানে ওদের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে। এরপর এরা একটা দারুণ চাল দেয়। ওরা কি করে, যেহেতু দুই দেশের সীমান্ত খুবই অস্বাভাবিক, ফলে আমাদের বহু একর জমি কাঁটাতারের ওপারেও রয়েছে। ব্যাস, এগুলোই জামাত আর বাংলাদেশের নজরে ছিল। তাই ওরা ধীরে ধীরে ভারতের ভেতরে থাকা কিছু গদ্দারদেরকে কাজে লাগিয়ে ওই সব জমির দখল করে নিচ্ছিল, এবং এটা ভারতীয় ফোর্সেস জানতেও পারতো না। ফলে আজ থেকে কয়েক বছর পর যখন এই সমস্ত ভারতীয় জমিতে জামাতের লোকজন দখল করে বসে পড়তো, তখন কিন্তু ওরা সীমান্তের এই হাজার হাজার বিঘা জমিকে বাংলাদেশের অংশ বলে তার উপর পুরো কবজা করে নিত। কিন্তু সেগুড়ে বালি, কিছুদিন আগেই আপনাদের খবর দিয়েছিলাম না যে ভারত এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের পুরো একটা গোয়েন্দা ফোর্স নামিয়ে দিয়েছে, যার আওতায় গোটা বাংলাদেশ সীমান্ত জুড়ে প্রায় 50টা ইন্টেলিজেন্স ব্যুরোর বেস তৈরি করা হচ্ছে কেবলমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে। তো ফাইনালি সেটা কাজে দিয়েছে, এবং ভারতীয় ইন্টেলিজেন্স হাতে নাতে কাংলুদের এই ষড়যন্ত্র ধরে ফেল। ব্যাস, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। তো পাল্টা ইমিডিয়েটলি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ছুটে আসেন, এবং উনি বাংলার মাটিতে পা রাখতে এমন কিছু অ্যাকশান নেন যে এই মুহূর্তে জামাত শিবির থেকে শুরু করে বাংলাদেশের সেনাবাহিনী এবং ওদের সরকারের রীতিমতো মাথায় হাত পড়ে গেছে। কারণ বাংলাদেশের নজর ছিল আমাদের সীমান্তবর্তী জমি দখলের ওপর। কিন্তু ভারত ছোট ছোট জমি নয়, বরং উল্টে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট এই রংপুর ডিভিশনকে ঘেরাও করে ফেলেছে, যার আওতায় পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে প্যারামিলিটারি ফোর্স, এমনকি গুপ্তচরদের পুরো ফোর্স নামিয়ে দিয়ে একটা বিশেষ ধরনের ট্রায়াঙ্গুলার গ্রিড তৈরি করা হচ্ছে এই রংপুরের আশেপাশে। এর ফলে ভারত না কেবল বাংলাদেশের বিরুদ্ধে একটা সুরক্ষা বলয় তৈরি করছে, বরং প্রয়োজন পড়লে আমাদের এই পুরো ট্রায়াঙ্গুলার গ্রিড মাত্র কিছু ঘন্টার মধ্যে বাংলাদেশের এই রংপুর ডিভিশনকে গোটা বাংলাদেশ থেকে কেটে আলাদা করে তার উপর কবজা করে নিতে পারবে। ফলে স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে প্রশ্ন তো উঠবেই যে হঠাৎ করে বাংলাদেশের জামাত শিবির ভারতীয় জমি দখল করতে চাইছে কেন, এবং কিভাবে ওরা চুপচাপ বিঘা বিঘা ভারতীয় জমিকে দখল করে নিচ্ছিল, আর এর পাল্টা ভারত কি অ্যাকশান নিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এর বদলা নিতে এখন ভারত বাংলাদেশের এই গোটা রংপুর ডিভিশনকে ঘিরে ফেলেছে ট্রায়াঙ্গুলার গ্রিডের মাধ্যমে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, রিসেন্টলি ভারতীয় ইন্টেলিজেন্স একটা বড় পর্দা ফাঁস করে পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে দেখা যায় কিছু ভারতীয় লোকজন কাঁটাতারের ওপাশে পশ্চিমবঙ্গের যে সমস্ত জমি রয়েছে সেগুলো বাংলাদেশের জামাত শিবিরের সাথে যুক্ত বিভিন্ন জিহাদি ব্যক্তিদের লিজে দিয়ে দিচ্ছিল। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা এতটাই গোপনে করা হচ্ছিল যাতে না বর্ডার ফোর্স জানতে পারে আর না লোকাল লোকজন। এমনকি এর জন্য যে সমস্ত টাকা নেওয়া হচ্ছিল তাও তৃতীয় পক্ষের মাধ্যমে নেওয়া হচ্ছিল, যাতে সরকারিভাবে এই সমস্ত ফান্ডের হিসাব পাওয়াই না যায়। এর ফলে কি হবে? এর ফলে বাংলাদেশের এই জিহাদিরা ভারতের জমিতে চাষাবাদ করবে এবং সেখানে বসবাসও শুরু করবে। আর যেহেতু জমির মালিকই ওদের হাতে এইসব তুলে দিয়েছে, তাই কোনো দিন সে তো এটাকে নিয়ে মুখ খুলতো না। আর সে না বললে বর্ডার ফোর্স বুঝতেও পারতো না
যে এখানে যারা চাষ করছে বা থাকছে তারা তো ভারতীয় নয়, এবং এরা যদি এইভাবে কয়েক দশক থাকে তখন পার্মানেন্ট এই জমির ওপর ওরা নিজেদের কবজা দাবি করে নিত। আর এতেই তিনটে বড় সমস্যা। প্রথমত, যেহেতু ভারতীয় জমি বাংলাদেশিদের হাতে চলে গেল, এর ফলে বাংলাদেশিরা এখানে থেকে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত মুভমেন্টে নজর রাখত, আর সেটা বাংলাদেশি গোয়েন্দা, আতঙ্কবাদী, এমনকি পাকিস্তানিদের দিয়ে দিত। এর ফলে সীমান্তে কোনো রকম অবৈধ কাজ করা বা টেরার অ্যাক্টিভিটি করা খুবই সহজ হবে। দ্বিতীয়ত, মনে করুন এই রাস্তা দিয়েই অবৈধ বাংলাদেশিরা ভারতে ঢুকতো বা আতঙ্কবাদীরা ভারতে ঢুকত, সেক্ষেত্রে এখানকার এই জিহাদিরা তাদের লজিস্টিক সাপোর্ট দিত, যেগুলো ইতিমধ্যেই কাশ্মীরে আমরা দেখেছি। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরা এখানে এসেই আশেপাশের হিন্দু পরিবারের ওপর আক্রমণ করত বা ওদের চাষ করতে দিত না, ফসল নষ্ট করে দিত। ফলে বাধ্যতামূলক বাকিরাও এই এলাকা ছেড়ে পালাত। এতে ওই সমস্ত খালি জমিতেও বাংলাদেশিরা দখল করে বসে পড়ত। এবং যেহেতু এই পুরো সীমান্তে গত ইলেকশন জামাতের দখল হয়ে গেছে, তো এর থেকে পরিষ্কার যে ওরা ডিরেক্টলি এই সমস্ত কাজে সাপোর্ট দিচ্ছিল পাকিস্তানের মদতে, বা ওদের এখানে একটা বড় সড়ো ইনফ্লুয়েন্স রয়েছে। ব্যাস, এই খবর পেতে তড়িঘড়ি আমাদের প্যারামিলিটারি ফোর্সেস, এখানকার যে সাংসদ এবং পুলিশ ফোর্স, প্রত্যেকেই ওই গ্রামে ছুটে যায় একদম তারাকাটার পাশে, এবং ওখানে গিয়ে সমস্ত তদন্ত করে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যে এত বছরে কোন কোন ভারতের জমি বাংলাদেশিদের হাতে লিজে দেওয়া হয়েছে। কারণ এটা তো অবৈধ। জমির মালিক যেই হোক না কেন, সেই জমি ভারতের এবং তার ওপর ভারত সরকারের অধিকার আছে। সেটা বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করার কোনো অধিকার ভারতের কোনো নাগরিকের কাছে নেই। কিন্তু এই ঘটনা থেকেই পুরো জামাতের যে নেক্সাস তার খোলাসা হয়ে যায়, এবং এখন তো সরকার বদলে গেছে, তাই এটা ধরা পড়ল। এখন আপনারা নিজেরাই ভাবুন যে আগেকার সরকার যারা বাংলাদেশিদের সাপোর্ট দিত, কত বিঘা জমি হয়তো ইতিমধ্যে চুপচাপ বাংলাদেশিদের তুলে দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ওরা ডিরেক্টলি ভারতের জমিকেই কবজা করে নেবে। যাই হোক, এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই খবরটা পেয়েই কেন্দ্র সরকার পাল্টা অ্যাকশন শুরু করে দেয়। এই ঘটনাটা মিডিয়াতে এসেছে 3-4 দিন আগে, কিন্তু ডেফিনেটলি কেন্দ্রীয় গোয়েন্দারা এই তথ্য অনেক আগেই পেয়েছে এবং তা কেন্দ্র সরকারকে জানানো হয়েছিল। যার দরুন এই খবরটা মিডিয়াতে আসার আগে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ হঠাৎ করেই শিলিগুড়িতে পৌঁছে যায়, তাও আবার গত 20 তারিখ। আর ওখানে গিয়ে বাংলাদেশের কফিনে আরেকটা পেরেক পুঁতে আসে। কীভাবে? তো হোম মিনিস্টার শিলিগুড়িতে এক এমার্জেন্সি বৈঠক করে আমাদের প্যারামিলিটারি ফোর্স, পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে, এবং এই বৈঠকের পরে এই বড় একটা অ্যাকশন নেওয়া হয়েছে, যেখানে অমিত শাহের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের রংপুরের পাশে ভারত এবারে একটা ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড তৈরি করবে। ব্যাস, এতেই বাংলাদেশের সরকারের মাথায় হাত পড়ে গেছে। কারণ এটা কোনো সাধারণ জিনিস নয়। এর মাধ্যমে এই গোটা রংপুরের আশেপাশে ভারত একটা বেসিক্যালি অভেদ্য কেলা তৈরি করছে। কিভাবে? তো আপনাদের যদি মনে থাকে, ভারত সরকার গত বছর ডিসেম্বর মাসে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে বাঁচাতে এবং পাল্টা বাংলাদেশের চিকেন নেক এই রংপুরকে টার্গেট করতে 3টে নতুন আর্মি বেস তৈরির নির্দেশ দিয়েছিল। এখন এই যে 3টে আর্মি বেস, তার পজিশন যদি দেখা হয় তাহলে খেয়াল করুন, বিহারের কিষানগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের চোপড়া আর ওদিকে আসামের ধুবড়ি, এই 3টেকে মেলালে একটা ত্রিভুজের মতন এলাকা তৈরি হয়, যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের রংপুর। এখন এটাকে আরও শক্তিশালী করতে এই ট্রায়াঙ্গেল গ্রিড তৈরি করা হচ্ছে, যেখানে বেসিক্যালি গৃহমন্ত্রীর দাবি অনুযায়ী 3টে লেয়ারে সুরক্ষা দেওয়া হবে। যারাও তাই প্রথম লেয়ারে থাকবে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি। আর এর জন্য যেমনটা ভিডিওর শুরুতেই আপনাদের বললাম, পশ্চিমবঙ্গের মাটিতে তো 50টা পার্মানেন্ট ইন্টেলিজেন্স ব্যুরোর বেসও তৈরি করা হচ্ছে। এরা 24 ঘন্টা বাংলাদেশ আর লোকাল এলাকায় নজরদারি চালাবে এবং এদেরকে সাপোর্ট দেবে ভারতের ন্যাশনাল এজেন্সি র, যারা বাংলাদেশের ভেতরকার তথ্য দেবে, কারণ ওটা তো আইবি পাবে না। এতে সুবিধা কি? এর ফলে 2 ইন্টেলিজেন্স মিলে ভারতের জন্য সমস্ত তথ্যকে জোগাড় করবে এবং তারপর অ্যানালাইজ করে সেই অনুযায়ী অ্যাকশান নিতে পারবে। এরপর এই ট্রায়াঙ্গুলার গ্রিডের দ্বিতীয় লেয়ারে থাকবে রাজ্যের পুলিশ, মানে পশ্চিমবঙ্গের পুলিশ।
এখানে ওদের মূল কাজই হবে আমাদের ইন্টেলিজেন্স যা তথ্য দেবে সেই অনুযায়ী রাজ্যের ভেতর যে সমস্ত ভারত বিরোধী অ্যাক্টিভিটি চলবে বা কোনো রকম অবৈধ অনুপ্রবেশ হলে, বা যেমনটা শুরুতেই বললাম, আমাদের জমি বাংলাদেশিদের কেউ যদি দিয়ে দেয় টাকার লোভে, তাদের ওপর ইমিডিয়েটলি অ্যাকশান হবে। কারণ ডেফিনেটলি রাজ্যের ভেতর সমস্ত আইনি ব্যবস্থা একমাত্র পুলিশ নিতে পারবে, এটা তো প্যারামিলিটারি ফোর্স পারবে না। তাই সিকিউরিটি গ্রিডের দ্বিতীয় ভাগে এখন পুলিশকে রাখা হয়েছে। এরপর এই গ্রিডের শেষ ভাগে থাকবে আমাদের আর্মি এবং প্যারামিলিটারি ফোর্স। কারণ বাই এনি চান্স যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে বাংলাদেশের লোকজন সীমান্তে আক্রমণ চালাচ্ছে বা বাংলাদেশের সেনাবাহিনী চিকেন নেকের বিরুদ্ধে কিছু করছে, তখন সেটা তো পুলিশ সামলাতে পারবে না। তো এর জন্য এই সিকিউরিটি লেয়ারে একদম শেষে রয়েছে আর্মি, বিএসএফ এবং এসএসবি। আর অ্যাকশান যেন দ্রুত হয় এবং যদি বাংলাদেশের তরফ থেকে কোনো রকম থ্রেট হলে তখনই পাল্টা হামলা করা যায়। এই জন্যই তো এই 3টে আর্মি গ্যারিসান বা বেসকেও রেডি রাখা হচ্ছে। এর সুবিধা হলো যে এমন হবে না বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণের জন্য আমাদের ফোর্সকে এখানে মুভ করাতে হবে, এতে অনেকটা সময় লাগে। বরং সারা জীবন এখানে পার্মানেন্ট কিছু ফোর্স রেডি টু অ্যাটাক মোডেই থাকবে। আর বন্ধুরা, এখান থেকে গল্পটা আরও রহস্যময় হচ্ছে। এমনটা কেন বলছি? ওয়েল, যদি আমরা নর্মাল বাংলাদেশকে দেখি তাহলে ওরা এতটাও শক্তিশালী নয় যে আমাদের জন্য বিরাট বড় থ্রেট হবে। হ্যাঁ, এটা গ্যারান্টি যে ওরা ম্যাক্সিমাম আতঙ্কবাদীদের সাহায্য করতে পারে, নতুবা চায়না আর পাকিস্তানের গোয়েন্দাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করতে পারে, ব্যাস এইটুকুই। কিন্তু যদি কেউ এটা ভেবে থাকে ওদের সেনাবাহিনী ভারতে আক্রমণ চালাতে পারে, সেটার বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অথচ তা সত্ত্বেও ভারত এখানে এমন কিছু করছে যাকে দেখে চিন্তা বাড়ছে যে সরকার বড়সড় কোনো দুর্ঘটনার জন্য প্রিপারেশন নিচ্ছে। কেননা এই রিপোর্টটা দেখুন। গত মাসে ফার্স্ট পোস্ট নামক জনপ্রিয় ভারতীয় মিডিয়া একটা আর্টিকেলে খোলাসা করে যে ভারত শুধুমাত্র গ্রাউন্ডে কিছু ফোর্স নামিয়েই থামেনি, বরং এখানে বাংলাদেশের বিরুদ্ধে প্রিপারেশান আরও অনেক বড়। কীরকম? ওয়েল, এখানে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস আমাদের এয়ার অ্যাসেটসকে মোবিলাইজ করা হয়েছে, যার মধ্যে রাফেল তো আগেই ছিল, উপরন্তু এখন S-400 থেকে শুরু করে আশেপাশের এলাকায় ব্রহ্মসকেও মোতায়েন করা হয়েছে, যেগুলো সেভাবে হেডলাইনে আসেনি। আর এটা অস্বাভাবিক, কারণ এই জাতীয় হাতিয়ার মূলত পাকিস্তান অথবা চীনের সীমান্তেই থাকে। কিন্তু প্রথমবার বাংলাদেশের সীমান্তে মুভ করানো সাফ ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে এর প্রয়োজন হতে পারে। এমনকি আমাদের যে দেশি প্রজেক্ট কুশা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হচ্ছে, যার টেস্টও গোপনে হয়েছিল, সেটাও নাকি বাংলাদেশের সীমান্তে ভবিষ্যতে মোতায়েন হবে। এবং এইসবের জন্য জরুরি হলো ইনফ্রাস্ট্রাকচার। কারণ আমাদের কাছে ব্রহ্মস থাকুক, S-400 থাকুক বা ড্রোন থাকুক, এগুলো কিন্তু তখনই কাজ করবে যদি সময় মতন এগুলোকে মোবিলাইজ করা যায়। আর খেয়াল করুন, ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, স্পেশালি উত্তরবঙ্গের এলাকায় মাটির নিচ দিয়ে রেলওয়ে তৈরি করা থেকে শুরু করে টানেল পর্যন্ত তৈরি করছে। এমনকি কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের হাত থেকে হাইওয়ের দায়িত্বও নিয়ে নিয়েছে, যাতে এমনভাবে পুরো রোড এবং রেল নেটওয়ার্ক তৈরি করা যায় যাতে কম সময় আমাদের ফোর্সেস মুভ করতে পারে বিনা কোনো বাধা। আর এটা এমনি এমনি হয়নি। এর জন্য গত বছর আমাদের সেনাবাহিনী বাংলাদেশের সীমানা ঘেঁষে একটা মিলিটারি এক্সারসাইজ করে তিস্তা প্রহার নামে। আর যদি আপনারা সেই সময় ওই যুদ্ধাভ্যাসটাকে ভালোভাবে নজর দিয়ে থাকেন তাহলে জানবেন এই পুরো এক্সারসাইজের মূল ফোকাস ছিল এই এলাকায় কিভাবে ট্যাঙ্ক আর বাকি ভেহিকেল নিয়ে নদী পেরিয়ে কোনো এলাকা ক্যাপচার করা যায় এবং তার সাথে আমাদের ইনফ্যান্ট্রি কিভাবে রেসপন্স দেবে তাকে দেখা। এর জন্য তো টেম্পোরারি ব্রিজ তৈরি থেকে শুরু করে আমাদের প্যারা কমান্ডোরা কীভাবে শর্ট নোটিসে ক্রিটিক্যাল পজিশন দখল করবে সমস্ত কিছু প্র্যাকটিস হয়েছিল। এবং সেই সময় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার মধ্যে মেন হলো লোকাল সাপোর্ট আর ইনফ্রাস্ট্রাকচার। কারণ স্বাভাবিকভাবে পূর্ব সরকারের গোটা এলাকায় সেনাবাহিনীর জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই দেয়নি। আর সেনাবাহিনীর কথা বাদ দিই, ওরা তো ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য এখানে স্থায়ী কোনো ঠিকানা দেয়নি, সেটা এখন কি করা হচ্ছে? সেখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা তো ভুলেই যায়। আর এটাই কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আপার হ্যান্ড ছিল। হ্যাঁ, আমাদের কাছে শক্তিশালী এয়ারফোর্স আছে, মিসাইল আছে, কিন্তু যদি আপনাকে শত্রু এরিয়া ক্যাপচার করতে হয় সেটা তো এয়ারফোর্স দিয়ে হবে না,
এর জন্য গ্রাউন্ড ফোর্স মুভ করাতেই হবে। সেক্ষেত্রে যদি আমাদের প্রপার রোড, টানেল এগুলো না থাকে, তাহলে শত্রুপক্ষ গেরিলা যুদ্ধের মাধ্যমে ভারতীয় ফোর্সকে ঠেকিয়ে রাখতে পারবে। স্পেশালি লোকাল যে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, সেটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জে। যদি সেখান থেকে রেজিস্ট্যান্স আসে, তখন আর্মি কী করবে? ফোর্সেস কি ওদের ওপর আক্রমণ করবে? সেখানে সিভিলিয়ান কিলিংয়ের নামে হিউম্যান রাইটস ইস্যু আসবে। ফলে এই বিষয়টা যদি বাংলাদেশিদের জমি লিজে দেওয়ার সাথে একটু মিলানো হয়, তাহলে কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হবে। এইসব জমিতে থাকা বাংলাদেশিরাই ভারতীয় ফোর্সেসের বিরুদ্ধে রেজিস্ট্যান্স করবে এবং এটাকে গ্লোবাল আর দেশের ভেতরে থাকা লেফট ইকোসিস্টেম হিউম্যান রাইটস আর সিভিলিয়ান কিলিংয়ের নাম দেবে। অর্থাৎ জামায়াতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জয়ী হওয়া, ভারতীয় জমি বাংলাদেশিদের লিজে দেওয়া এবং পূর্ব সরকারের এখানে সেনাবাহিনীর মুভমেন্টের জন্য কোনোরূপ ইনফ্রাস্ট্রাকচারের জন্য জমি না দেওয়া, সবটা মেলালেই বুঝবেন এখানে কত বড় একটা খেলা চলছিল। আর এগুলোকে আপাত দৃষ্টিতে দেখে ছোট ঘটনা মনে হলেও আসলে এটাই যুদ্ধের রূপ বদলে দিতে পারে। ফলে এটার আঁচ পেয়ে এই মুহূর্তে ভারত সরকার প্রথমে 3টে অতিরিক্ত আর্মির গ্যারিসন বা বেস তৈরি করে, যাতে শিলিগুড়ি করিডোরকে বাঁচাতে পাল্টা রংপুর ডিভিশনকেই ঘিরে ফেলা যায়। এরপর কি হয়? এমার্জেন্সি বেসিসে সরকার বদলাতে সমস্ত জমি নিয়ে এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি শুরু হয়, ইনক্লুডিং আন্ডারগ্রাউন্ডের রেলওয়ে, রোড আর সীমান্তে বেড়া। এবং অন্যদিকে এটাকে সাপোর্ট দিতে এখন 3টে লেয়ারের সিকিউরিটি গ্রিড তৈরি করা হচ্ছে, যাতে শুধুমাত্র আর্মি বা প্যারামিলিটারি নয়, বরং এখন রাজ্যে পুলিশ আর গোয়েন্দা এদেরকেও যোগ করা হয়েছে। এতে সুবিধা হলো পুলিশ সীমান্তবর্তী এলাকা খালি করবে ইন্টেলিজেন্সের মদতে এবং ধীরে ধীরে সীমান্তকে এতটা ক্লিন করা হবে যে প্রয়োজন পড়লে বিনা বাধায় ভারতীয় ফোর্সেস ফিউচার অ্যাকশন নিতে পারবে। এখন দেখা যাক একে কিভাবে কাউন্টার করে আমাদের প্রতিবেশীরা আর ডিপ স্টেট সমর্থিত পাকিস্তানিরা। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।